ফুটবল খেলার জন্য সবচেয়ে দরকারি জিনিসটা কি? এক কথায় বলতে গেলে ফুটবলটাই। আর কিছু থাকুক আর নাই থাকুক, শুধু ওই গোল মতো জিনিসটা থাকলেই হবে। অনেকে অবশ্য বোতল দিয়েও কাজ চালিয়ে নেয়। যাই হোক, ওদিকে না যাই আমরা আমাদের ওই ফুটবল নামক জিনিসেই থাকি। এখন আমরা যে ফুটবলটাকে দেখি, আগেও কি এরকম ছিল? স্বাভাবিক উত্তর না। সময়ের সাথে অন্যান্য জিনিসের মতো পরিবর্তন হয়েছে এই ফুটবলেও। আপনার জীবনের প্রথম ফুটবলটির কথা মনে আছে? কবে প্রথম ফুটবলটি হাতে পেয়েছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফুটবলের বলের পরিবর্তনে প্রথম ভূমিকা রাখেন চার্লস গুডিয়ার। মূলত তার হাত ধরেই বলটা একটু সভ্য হয়েছে। তার আগ পর্যন্ত ফুটবল নামে যা খেলা হতো তা মূলত মানুষ বা অন্য প্রাণীর মাথা, পাকস্থলী বা সেলাই করা কাপড়ের গাঁথি দিয়ে তৈরি। সাথে ব্যবহৃত হতো গরুর পাকস্থলী। সেটিকে স্রেফ চামড়া দিয়ে মুড়িয়ে খেলা শুরু করা হতো। 1855 সালে আবিষ্কৃত রাবারের তৈরি ব্লাডারটি সবার ব্যবহারে আসতে আসতে বিংশ শতাব্দী চলে আসে। 1872 সালে এফএ সর্বপ্রথম বলের সাইজ এবং ওজনের নীতিমালা দেয়, যার ফলে মাথা বা পাকস্থলীর মতো জিনিস ফুটবল বানানোর তালিকা থেকে বেরিয়ে আসে। 1872 সালে যে নিয়ম দেওয়া হয়েছিল, প্রায় ওই নিয়মেই এখনও ফুটবল বানানো হচ্ছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী ছিল ওই নীতিমালায়। বলটিকে অবশ্যই পরিপূর্ণ গোল হতে হবে। পরিধি 27 থেকে 28 ইঞ্চি হতে হবে। চামড়া বা অন্য কোনো আরামদায়ক উপযুক্ত জিনিস দিয়ে মোড়ানো থাকতে হবে। ওজন 14 থেকে 16 আউন্সের 410 থেকে 450 গ্রামের মধ্যে হতে হবে। ভিতরে বাতাসের চাপ 0.6 থেকে 1.1 অ্যাটমসফিয়ারের মধ্যে থাকতে হবে। 1888 সালে বাণিজ্যিকভাবে ফুটবল বানানো শুরু করে গ্লাসগোর মিট্রে এবং থমলিনসন্স নামক দুটি কোম্পানি। ফুটবল বানানোর জন্য তখন সবচেয়ে গুরুত্ব দেওয়া হতো ফুটবলের নির্দিষ্ট আকৃতি ধরে রাখা। এর জন্য প্রয়োজন হতো খুব মোটা ও ভারী চামড়া। সাধারণত গরুর লেজ থেকে তৈরি হতো সবচেয়ে ভালো বলগুলি, আর ঘাড়ের চামড়া দিয়ে তৈরি হতো অপেক্ষাকৃত সস্তা বলগুলি। বলের এই আকার ও আকৃতি যে খেলায় কতটুকু ভূমিকা রাখতে পারে তার বড় একটা উদাহরণ হলো 1930 সালের বিশ্বকাপের ফাইনাল, যেখানে আর্জেন্টিনা ও উরুগুয়ে দুই দলই তাদের দেশের তৈরি বলে খেলতে চায়। পরে টসের মাধ্যমে প্রথম অর্ধে খেলা হয় আর্জেন্টিনার বল দিয়ে, আর পরের অর্ধে উরুগুয়ের বল দিয়ে। প্রথমার্ধ শেষে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও পরে 4-2 গোলে ম্যাচ হারে আর্জেন্টিনা। পরিচিত বলের জন্যই হয়তো এমনটা হয়েছে। এরপর শুরু হলো বিংশ শতাব্দীতে বলের নতুন যাত্রা। এই যাত্রায় বলের ভিতরের যে রাবারের ব্লাডার ছিল তা আরও দৃঢ়ভাবে তৈরি হয়। ওপরে দেওয়া হয় চামড়ার আস্তরণ, যা 18টি খণ্ডে একত্রে সেলাই করে লাগানো হয়। 18টি খণ্ড লাগানো হতো 6টি প্লেটে। এই বলের সাধারণ একটি রং হয়ে দাঁড়ায় ঘন বাদামি। এই রঙের বলটি দর্শকদের জন্য মোটেও ভালো ছিল না, কারণ দূর থেকে তেমন দেখা যেত না। এছাড়া এই বলের আরেকটি সমস্যা ছিল যে এর সুতার সেলাই আর চামড়ার যথেষ্ট পরিমাণের পানি শুষে নিত, ফলে প্লেয়ারদের হেড করার অনুভূতি মোটেও সুখকর ছিল না। বলের পরবর্তী দৃশ্যমান পরিবর্তনটা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। খেলা চলাকালীন যাতে বলের আকৃতি পরিবর্তিত হয়ে না যায়, এই জন্য বলের ব্লাডার আর ওপরের আস্তরণের মাঝে পাতলা ধাতুর শীট দেওয়া হয়। এছাড়া রাতে খেলার সুবিধা আর দর্শকদের কথা বিবেচনা করে পরিবর্তন আসে বলের রঙে। সাদা রঙের চামড়ার আস্তরণ দেওয়া হয় বলের ওপরে, আর তুষারপাতের সময় দেওয়া হতো কমলা। সিনথেটিকের বলে খেলা শুরু হয় এই সময় থেকেই, যদিও এর জনপ্রিয়তা পেতে বহুদিন লেগে যায়। কিন্তু তখনও কোনো মীমাংসা হয়নি বলের আকার, আকৃতি, ওজন নিয়ে বিবাদের। ফিফা কোনো নির্দিষ্ট নিয়ম বেঁধে না দেওয়ায় এক এক দেশ এক এক রকমের বল নিয়ে খেলতে থাকে। তখন আসেন রিচার্ড বুকমিনস্টার ফুলার। জৈব যৌগ ফুলারিন নিয়ে তিনি কাজ করেন। সেই ফুলারিনের স্ট্রাকচারের মতো করে বানানো হয় বুকমিনস্টার বল। ওই বলটার সারফেস তৈরি হয় 20টি ষড়ভুজ আকৃতির এবং 12টি পঞ্চভুজ আকৃতির চামড়ার প্লেট দিয়ে। এই 32টি প্লেট এত ভালোভাবে সাজানো গিয়েছিল যে বলগুলি একদম পারফেক্ট গোলাকৃতি পায়। আমরা যে ডিয়ার বল দিয়ে খেলতাম তার পূর্বসূরি এটি। 1970 সালে বিশ্বকাপে এটির আদলে এর থেকে কিছুটা উন্নত মানের বল নিয়ে আসে অ্যাডিডাস, যা বিশ্বে পরিচিতি পায় অ্যাডিডাস টেলস্টার নামে। এই টেলস্টারের বৈশিষ্ট্য ছিল যে এর পাশাপাশি দুটি পাতের রং একরকম ছিল না, একটা সাদা হলে আরেকটা কালো। এর ফলে সুবিধা হয় প্লেয়ারদের বলের গতি সম্পর্কে বুঝতে। এছাড়া গতিপথ পরিবর্তনও বোঝা যায়। 1960 সালে যে সিনথেটিক বল এসেছিল তা সবার কাছে পৌঁছে যায় এই সময়ে। 1980 সালের দিকে দেখা যায় প্রায় প্রতিটি দেশই বলে ব্যবহার করছে সিনথেটিক চামড়া। 1982 সালে এই বলের ওপরে দেওয়া হয় রাবারের পাতলা আবরণ, যা বলের ভেতরে পানি ঢোকা আর তা চুইয়ে পড়া আটকায়। 4 বছর পর অর্থাৎ পরের বিশ্বকাপে আসে আরও উন্নত পলিইউরিথিনে আস্তরিত বল। ফুটবলের আকার, আকৃতি, ওজন ইত্যাদি নিয়ে ফিফা সর্বপ্রথম নিয়ম বেঁধে দেয় 1996 সালে।
তার আগ পর্যন্ত অফিসিয়াল কোনো মাপজোক ছাড়াই খেলা হতো সব বিশ্বকাপ। 1998 সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম পরিপূর্ণ অফিসিয়ালিটির ছোঁয়া আসে একটি বলে। মূলত এটি ছিল টেলস্টারেরই মডিফাইড ভার্সন, শুধু এই বলে কালোর জায়গায় দেয়া হয় নীলকে আর সামান্য লাল রং থাকে। এরপর বলের আরও একটি বড় পরিবর্তন আসে 2002 সালের জাপান কোরিয়া বিশ্বকাপে। ঐতিহ্যবাহী সাদা কালোর বদলে যুক্ত হয় সোনালি রং। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসে 2006 সালে জার্মানি বিশ্বকাপে, যেখানে অ্যাডিডাস নিয়ে আসে নতুন টিম গেস্ট বল। পুরনো 32টি ছোট প্লেটের বদলে এর পৃষ্ঠে ছিল 14টি প্লেট, যা খেলোয়াড়দের সাহায্য করে বলটিকে আরও নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে। এছাড়া এই সময়ে বলটি সবচেয়ে ভালোভাবে গোলাকৃতি পায়। এই সময়ে প্লেটগুলো না সেলাই করে বরং দৃঢ়ভাবে আঠা দিয়ে জুড়ে দেওয়া হয়। এই নতুন প্রসেসের আরও আপডেটেড ভার্সন হিসেবে 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আসে জাবুলানি। এর পৃষ্ঠে ছিল কেবল 8টি প্লেট। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বল এটি। এর মুভমেন্ট, গতি যথেষ্ট ভোগায় প্লেয়ারদের। এই সমস্যা দূর করতে 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে আসে ব্রাজুকা। 6টি পলিইউরিথিন প্লেটের আবরণে এই বল খেলা যথেষ্ট উপভোগ্য ছিল। এই বলের ভেতরেই বিশ্বকাপ ইতিহাসে প্রথম লাগানো হয় গোল লাইন টেকনোলজি সেন্সর। আর 2018 রাশিয়া বিশ্বকাপে টেলস্টার ফিরে আসে তার একদম নতুন রূপ নিয়ে। ঐতিহ্যবাহী সাদা কালো রং থাকলেও ডিজাইনটা ছিল একদম ব্যতিক্রম। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে ভালো বলের তকমা পেয়েছিল এটি, যদিও বেশ কয়েকবার খেলা চলাকালীন বল ছিদ্র হয়ে যায়। ফুটবলের যাত্রা হয়েছিল প্রাণীর মাথা পাকস্থলী থেকে, সেটি চামড়া সিনথেটিকের যুগ পার করে এসেছে পলিইউরিথিনের যুগে। তবে যাত্রা থেমে থাকবে না, এখনও চেষ্টা চালানো হচ্ছে এই জিনিসটাকে আরও কত বেশি উন্নত করা যায়, কিংবা বলতে পারেন আরও গোল করা যায় কিনা।